এই গল্পটি প্রবাদকে সত্যি প্রমাণ করে যে আক্কেল কেবল বাদাম খেলে নয়, জীবনের কঠিন অভিজ্ঞতার ধাক্কা থেকেই আসে। আমাদের সমাজের বড় ট্র্যাজেডি হল আমরা মানুষের সামর্থ্য বা অওকাত দেখেই তার বুদ্ধির বিচার করি। দামি পোশাকে থাকা মানুষের মিথ্যেও আমাদের কাছে ধ্রুব সত্য মনে হয়, আর ছেঁড়া পোশাকে থাকা মানুষের চরম সত্যকেও আমরা ফালতু বকবক মনে করি। এই কাহিনী সেই ভুল ধারণা ভেঙে যাওয়ার। দুপুর 2টো বাজছিল এবং সূর্য যেন আগুন ঢালছিল। শহরের শেষ প্রান্তে অবস্থিত বাইপাস রোডে শুনশান নীরবতা। সেই নিস্তব্ধতা চিরে একটি ঝকঝকে কালো লাক্সারি গাড়ি পূর্ণ গতিতে ছুটছিল। গাড়ির ভেতর এসির হিমেল হাওয়া আর মিউজিক সিস্টেমে মৃদু গান বাজছিল। ড্রাইভিং সিটে বসেছিলেন আদিত্য রায়, শহরের নামজাদা শিল্পপতি, যার কাছে সময়ের মূল্য হীরের চেয়েও বেশি। আদিত্য আজ খুব তাড়াহুড়োতে ছিলেন। তাকে একটি বিশাল প্রজেক্টের ডিল ফাইনাল করতে অন্য শহরে পৌঁছাতে হতো। শহরের সীমানা পার হতেই হঠাৎ তার দামি গাড়িটি একটি ঝাঁকুনি খেল। আদিত্য অ্যাক্সেলারেটর চাপলেন, কিন্তু গতি বাড়ার বদলে গাড়িটি কমতে শুরু করল। ইঞ্জিন থেকে অদ্ভুত ঘড়ঘড় শব্দ এলো এবং দেখতে দেখতে লাখ লাখ টাকার সেই মেশিন রাস্তার ধারে একটি প্রাণহীন লোহার স্তূপের মতো থেমে গেল। আদিত্য বিরক্ত হয়ে স্টিয়ারিং হুইলে চাপড় মারলেন। উফ, এখনই খারাপ হতে হলো। তিনি বিড়বিড় করতে করতে গাড়িটি পুনরায় স্টার্ট করার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। বাইরে প্রচণ্ড দাবাদহ। অনিচ্ছা সত্ত্বেও আদিত্যকে এসির আরাম ছেড়ে বাইরে বেরোতে হলো। বোনাট খুলে তিনি দেখলেন, কিন্তু ইঞ্জিনের কারিগরি সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। ধোয়ার কুণ্ডুলি তার মুখে লাগায় তার মেজাজ সপ্তমে চড়ল। তখনই পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাইকেলের ঘণ্টার শব্দ এলো। আদিত্য ঘুরে দেখলেন একটি 10-12 বছরের ছেলে, যার কাপড় ঘাম এবং গ্রিসে মাখামাখি। নিজের ভাঙাচোরা সাইকেলে প্যাডেল মারতে মারতে সে আসছিল। তার সাইকেলের পেছনে লোহার কিছু পুরনো সরঞ্জাম আর একটি প্লাস্টিকের কৌটা বাঁধা ছিল। ছেলেটি আদিত্যের গাড়ির কাছে এসে থামল এবং খুব মন দিয়ে দেখতে লাগল। আদিত্য তাকে পাত্তাই দিলেন না এবং নিজের ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলেন। মেকানিককে ফোন করা জরুরি ছিল। সাহেব, ছেলেটি নিজের সাইকেল দাঁড় করিয়ে বলল। তার কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। বোনাট খোলা রেখে লাভ হবে না, অসুখ পেটে আছে, মাথায় নয়। আদিত্য ফোন থেকে চোখ সরিয়ে ছেলেটিকে কঠোরভাবে দেখলেন। এই ছেলে, নিজের কাজ কর, এখানে জ্ঞান দিতে আসিস না। আমি জানি আমার গাড়িতে কি হয়েছে। ছেলেটি হাসল, যেন আদিত্যের বোকামিতে তার করুণা হচ্ছে। সে নিজের পকেট থেকে একটি নোংরা কাপড় বের করে কপালে ঘাম মুছতে মুছতে বলল, সাহেব, রাগ করবেন না, আমি তো শুধু এটুকুই বলছি যে আপনার গাড়িতে পেট্রোল নেই, জল আছে। আদিত্যের রাগ চরমে উঠল। মাথা খারাপ তোর? এই তো একটু আগে বড় পাম্প থেকে ট্যাঙ্ক ফুল করেছি। এটা কোনো সাধারণ গাড়ি নয়, বিদেশি মেশিন। তুই এর কি বুঝিস? চল ভাগ এখান থেকে। ছেলেটি হাল ছাড়ল না। সে গাড়ির জ্বালানি ট্যাঙ্কের কাছে গেল এবং ঢাকনার দিকে ইশারা করে বলল, সাহেব, মেশিন বিদেশি হতে পারে, কিন্তু তেল ভরার লোক তো দেশি ছিল, তাই না? বিশ্বাস না হলে শুকে দেখুন, ধোঁয়ায় তেলের নয়, বাষ্পের গন্ধ আসছে। আদিত্যের মনে হলো ছেলেটি টাকা হাতানোর জন্য গল্প ফাঁদছে, কিন্তু তখনই তার চেনা মেকানিক রতন ফোন ধরল। রতন সেই হাইওয়েতে কয়েক কিলোমিটার দূরেই ছিল। সে জানালো 10 মিনিটে পৌঁছে যাবে। আদিত্য ছেলেটির দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন, থাম তুই এখানেই, এখন আমার মেকানিক আসছে। যদি তোর কথা মিথ্যে হয় তবে পুলিশ ডেকে তোকে শ্রীঘরে পাঠাবো। ছেলেটি ভয় পেল না। সে রাস্তার ধারে নিজের সাইকেলের পাশে বসে পড়ল এবং বলল, ঠিক আছে সাহেব, ডেকে নিন আপনার মেকানিককে, সত্যি তো সত্যি থাকবেই। প্রায় 15 মিনিট কেটে গেল। গরমে আদিত্যের নাজেহাল অবস্থা। তার দামি স্যুট এখন ঘামে লেপ্টে যাচ্ছিল। তিনি বারবার নিজের ঘড়ি দেখছিলেন। অন্যদিকে সেই ছেলেটি রাস্তার ধারের মাইলের পাথরের ওপর খুব আরামে বসেছিল। তার মুখে না ছিল রোদের চিন্তা, না ছিল আদিত্যের দাপটের ভয়। সে নিজের সাইকেলের চাকা ঘুরিয়ে চেন ঠিক করছিল। আদিত্যকে ছেলেটির এই নিরাশক্তি খুব বিরক্ত করছিল। তিনি আবার খোঁচা দিলেন, এই পিচ্চি, স্কুলে যাস না নাকি সারাদিন রাস্তায় লোকজনকে ঠকানোর চেষ্টা করিস? ছেলেটি কাজ করতে করতেই উত্তর দিল, সাহেব, স্কুলে তো যাই, কিন্তু আজ রবিবার, আর আড্ডার কথা যদি বলেন তবে পেট ভরার জন্য হাত কালো করতে হয়। সবার তো আপনার মতো এসি গাড়ি থাকে না। তার উত্তর এতটাই তীক্ষ্ণ ছিল যে আদিত্যের আর কিছু বলার থাকল না। তখনই একটি মোটরসাইকেলের শব্দ এলো। আদিত্য হাঁপ ছেড়ে বাঁচলেন। রতন এসে গেছে। রতন শহরের পুরনো ও দক্ষ মেকানিক। আদিত্যের সব গাড়ির দেখাশোনা সেই করত। রতন বাইক থামিয়ে আদিত্যের কাছে দৌড়ে এলো।
ক্ষমা করবেন স্যার, ট্রাফিক ছিল। কি হলো গাড়ির? আদিত্যর আগে বললেন, জানি না রতন, দেখো তো এটাকে। আর এই ছেলেটা বলছে পেট্রোলে জল আছে। রতন ছেলেটির দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। আরে স্যার, বাচ্চারা যা খুশি বলে, আপনি চিন্তা করবেন না। রতন নিজের যন্ত্রপাতি বের করল। সে ব্যাটারি চেক করল, প্লাগ দেখল, ফিউজ বক্স দেখল। সবকিছু ঠিক মনে হচ্ছিল। সে ড্রাইভার সিটে বসে স্টার্ট দিল। ইঞ্জিন ঘড়ঘড় করে থেমে গেল। রতনের কপালে ঘাম দেখা দিল। সে আবার চেষ্টা করল, কিন্তু ফল একই। এত দামি নতুন গাড়িতে এমন সমস্যা তার বোধগম্য হচ্ছিল না। সে বিভ্রান্ত হয়ে বিড়বিড় করল, অদ্ভুত ব্যাপার, সব কিছু তো ঠিক আছে। তখনই সেই ছেলেটি ধীরে ধীরে রতনের পেছনে এসে দাঁড়ালো। কাকু, ছেলেটি রতনকে উদ্দেশ্য করে বলল, ফুয়েল পাইপ খুলে দেখুন, ইঞ্জেক্টর পর্যন্ত তেল নয়, জল পৌঁছাচ্ছে। রতন বিরক্ত হয়ে বলল, তুই আমাকে কাজ শেখাবি, যা এখান থেকে। কিন্তু আদিত্য আর সময় নষ্ট করতে পারছিলেন না। তিনি রতনের ওপর চটপাট করে বললেন, রতন, এই ছেলে যা বলছে একবার চেক করো, আমার দেরি হচ্ছে। যদি ও ভুল হয় তবে আমি বুঝে নেব, কিন্তু এখন চেক করো। রতন অনিচ্ছা সত্ত্বেও তেলের পাইপ খুলল এবং একটি প্লাস্টিকের বোতলে কিছুটা তরল বের করল। বোতলে তরল আসতেই রতন আর আদিত্য দুজনের চোখ কপালে উঠল। বোতলের নিচে পরিষ্কার জল ভাসছিল আর ওপরে সামান্য পেট্রোল। রতনের হাত থেকে রেঞ্জ নিচে পড়ে গেল। সে তোতলাতে তোতলাতে আদিত্যের দিকে তাকালো। স্যার, এই ছেলে তো ঠিক বলছিল, পুরো ট্যাঙ্কিতে জল ভরা। পাম্পের লোক আপনাকে ধোঁকা দিয়েছে। আদিত্য পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তার দামি স্যুট, বিদেশি গাড়ি, তার আভিজাত্য সব সেই মুহূর্তে সেই ছোট্ট ছেলেটির সত্যের সামনে ফিকে হয়ে গেল। তিনি ধীরে ধীরে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটি শান্তভাবে দাঁড়িয়েছিল। আদিত্যের নিজের ভুল বুঝতে পারলেও তার অহংকার পুরোপুরি যায়নি। তিনি রতনকে জিজ্ঞেস করলেন, তাহলে এখন উপায়? রতন মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার, পুরো ট্যাঙ্কি খালি করতে হবে, পাইপ পরিষ্কার করতে হবে। এতে অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আর এখানে রাস্তায় এই কাজ করা অসম্ভব, গাড়ি গ্যারেজে টেনে নিয়ে যেতে হবে। ৩-৪ ঘন্টা? আদিত্য আর্তনাদ করে উঠলেন, আমার কোটির ক্ষতি হয়ে যাবে। তখনই সেই ছেলেটি নিজের পকেট থেকে একটি পুরনো ভিজিটিং কার্ড বের করে আদিত্যের দিকে বাড়িয়ে দিল। সাহেব, ছেলেটি নম্রভাবে বলল, আমার বাবার গ্যারেজ কাছেই, বস্তির ওপারে। আপনি যদি চান তবে আমরা ১ ঘন্টায় গাড়ি চালু করতে পারি। আমাদের কাছে বিকল্প উপায় আছে, গাড়ি টানার দরকার পড়বে না। আদিত্যের কাছে আর কোনো রাস্তা ছিল না। তার জেদ এখন অসহায়ত্বে বদলে গিয়েছিল। তিনি রতনের দিকে তাকালেন। রতনও অসহায়ভাবে কাঁধ ঝাঁকালো। আদিত্য বললেন, চলো, কিন্তু মনে রেখো, যদি ১ ঘন্টায় কাজ না হয় তবে খবর আছে। গাড়িটিকে ধাক্কা দিয়ে সেই ছেলের দেখানো কাঁচা পথে ধীরে ধীরে পাশের বস্তিতে নিয়ে যাওয়া হলো। এই বস্তিটি ছিল শহরের চাকচিক্যের ঠিক পেছনের অন্ধকার গলির মতো। আদিত্য নিজের নাকে রুমাল চাপা দিলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে তিনি নিজের বড় ডিল ছেড়ে এই নোংরার মধ্যে দাঁড়িয়ে আছেন। ছেলেটি তাদের একটি ছোট টিনের চালার সামনে নিয়ে গেল, যার উপর লেখা ছিল করিম অটো ওয়ার্কস। চালার ভেতরে একটি পুরনো খাটে একজন লোক শুয়েছিল। আদিত্য দেখলেন লোকটির একটি পা হাঁটুর নিচ থেকে কাটা। আব্বু, ছেলেটি ডাকল, বড় গাড়ি এসেছে, ট্যাঙ্কিতে জল ভরে গেছে, তাড়াতাড়ি ঠিক করতে হবে। লোকটি চোখ খুলল। তার মুখে দারিদ্র্যের ছাপ থাকলেও চোখে ছিল এক অদ্ভুত তেজ। সে লাঠির সাহায্যে ওঠার চেষ্টা করল। এসো ইমন, রতন ভাইও সাথে আছেন নাকি? সে না দেখেই রতনের শব্দ চিনে নিয়েছিল। আদিত্য একটি প্লাস্টিকের চেয়ারে বসলেন, যেটি ইমন নিজের জামা দিয়ে মুছে দিয়েছিল। তিনি দেখলেন সেই পঙ্গু লোকটি, যাকে ছেলেটি আব্বু বলছিল, নিজের জায়গায় বসেই নির্দেশ দিতে লাগল। ইমন, পুরনো ওয়াশিং মেশিনের মোটরওয়ালা জোগাড়টা নিয়ে আয়। রতন ভাই, আপনি পাইপটা ধরুন। করিমের কণ্ঠে কোনো অসহায়ত্ব ছিল না, বরং একজন ওস্তাদের জোর ছিল। ছেলেটি, যার নাম ইমন, বিদ্যুতের গতিতে কাজ করছিল। সে মিনিটে একটি দেশি টেকনিক তৈরি করে ফেলল। আদিত্য অবাক হয়ে দেখছিলেন, কিন্তু তার মনে সন্দেহ ছিল। তিনি রেগে বললেন, এই ভাই, এটা কি তামাশা? ওয়াশিং মেশিনের মোটর দিয়ে আমার গাড়ি ঠিক করবে? ইমন কাজ থামিয়ে আদিত্যের দিকে কাকালো। তার কণ্ঠে তেজ ছিল। সাহেব, এটা তামাশা নয়, আমাদের রুটি রুজি। আর যে বুদ্ধিকে আপনি হাসছেন, এটা আমার আব্বু বানিয়েছেন। যখন আব্বুর পা ঠিক ছিল, তখন বড় বড় শোরুমের ইঞ্জিনিয়াররা ওনার কাছে আসতেন। একটি দুর্ঘটনায় ওনার পা হারিয়েছে সাহেব, বুদ্ধি নয়।
করিম নিজের ছেলেকে শান্ত করল এবং আদিত্যের দিকে তাকিয়ে বলল, সাহেব, আপনি দামি লোক, আপনার চাকচিক্যের ওপর ভরসা, আমাদের নিজেদের পরিশ্রমের ওপর। যদি 1 ঘন্টায় গাড়ি স্টার্ট না হয় তবে যা বলবেন মেনে নেব। আদিত্য চুপ হয়ে গেলেন। কাজ শুরু হলো। সেই পুরনো মোটর নিজের কাজ শুরু করল। পাইপ দিয়ে নোংরা জল দ্রুত বাইরে বেরোতে লাগল। আদিত্য দেখছিলেন যে কাজের জন্য রতন ঘন্টার পর ঘন্টা সময় চেয়েছিল, সেই কাজ এই ছোট ছেলেটি সামান্য সরঞ্জাম দিয়ে করে ফেলছিল। আদিত্যের গলা তেষ্টায় শুকিয়ে যাচ্ছিল। ইমন আদিত্যের অস্থিরতা টের পেয়ে একটি মাটির কলসি থেকে স্টিলের গ্লাসে জল নিয়ে এলো। সাহেব, জল মটকার, ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা। আদিত্য দ্বিধা কাটিয়ে সেই জল খেলেন। জলের শীতলতা তাকে তৃপ্ত করল। ধন্যবাদ। আদিত্যের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। করিম ধীর স্বরে বলল, সাহেব, এই ছেলে ইমন, মনুষ্যত্ব এর ভেতরে ঠাসা, পড়াশোনাতেও দারুণ, গণিতের অঙ্ক নিমিষেই সমাধান করে। আদিত্য জিজ্ঞেস করলেন, তাহলে ও এখানে গ্রিস আর কালিতে নিজের শৈশব কেন নষ্ট করছে? করিমের চোখে কষ্ট ফুটে উঠল। সাহেব, বাধ্যবাধকতা মানুষকে দিয়ে অনেক কিছু করায়। 2 বছর আগে দুর্ঘটনায় পা হারালাম, সব টাকা চিকিৎসায় গেল। তখনই ছোট্ট কাঁধ ঘরের বোঝা তুলে নিল। স্কুল থেকে এসে ও এখানে আমার হাত পা হয়ে কাজ করে। ওর স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া, যাতে এমন গাড়ি বানাতে পারে যা কখনো মাঝপথে থামবে না। আদিত্য স্তব্ধ হয়ে গেলেন। যাকে তিনি বখাটে ভাবছিলেন, সে আসলে একজন দায়িত্বশীল ছেলে। তখনই ইমন চিৎকার করে উঠল, আব্বু, ট্যাঙ্কি খালি হয়ে গেছে। সে দ্রুত রতনের সাহায্য নিয়ে নতুন তেল ভরল, পাইপ জুড়ল এবং বোনাট বন্ধ করল। সাহেব, চাবি ঘোরান, এখন এটি মাখনের মতো চলবে। আদিত্য চাবি ঘোরালেন। ইঞ্জিন একটি শক্তিশালী গর্জনের সাথে স্টার্ট হয়ে গেল। আদিত্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি গাড়ি থেকে নামলেন। এবার হিসাব করার সময়। আদিত্য নিজের দামি মানিব্যাগ বের করলেন। তাতে নোটের মোটা বান্ডিল ছিল। তিনি এক বিজয়ী হাসির সাথে জিজ্ঞেস করলেন, বলো, কত টাকা হলো? যা চাওয়ার চেয়ে নাও। করিম বলল, সাহেব, পরিশ্রমের 200 আর জোগাড়ের 100, সব মিলিয়ে 300 টাকা দিন। আদিত্য অবাক হয়ে বললেন, মাত্র 300 টাকা? তুমি কি জানো তুমি আমার কত বড় সম্মান বাঁচিয়েছ? আদিত্য না গুনেই 4-5 হাজার টাকা ইমনের দিকে বাড়িয়ে দিলেন। এটা রাখো, 300 তোমাদের ফি আর বাকিটা আমার তরফ থেকে গিফট। ইমন নোটগুলোর দিকে তাকালো, কিন্তু সে হাত বাড়ালো না। সে নিজের আব্বুর দিকে তাকালো। করিম ইশারা ছাড়াই বুঝিয়ে দিল। ইমন বলল, ক্ষমা করবেন সাহেব, আমি এই টাকা নিতে পারবো না। আব্বু বলেন, পরিশ্রমের চেয়ে বেশি পাওয়া টাকা হারাম। আপনি শুধু আমাদের 300 টাকা দিন। আদিত্য বাকরুদ্ধ হয়ে গেলেন। যে টাকাকে তিনি নিজের শক্তি মনে করতেন, আজ তা এই গ্যারেজে মূল্যহীন মনে হচ্ছিল। আদিত্য বোঝানোর চেষ্টা করলেন, বাবা, এটা দয়া নয়। করিম গম্ভীর কণ্ঠে বলল, সাহেব, টাকা আসা যাওয়ার জিনিস। আজ যদি এই বাচ্চাটি দান নেওয়ার অভ্যাস করে, তবে ও পরিশ্রম করা ভুলে যাবে। ওর ক্ষুধা পেটে আছে সাহেব, নিয়তে নেই। আদিত্য বুঝে গেলেন তিনি এক এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আভিজাত্য টাকা দিয়ে নয়, চরিত্র দিয়ে মাপা হয়। তিনি নিঃশব্দে 300 টাকা দিলেন। বাড়ি ফেরার পথে আদিত্যের মন বারবার ইমনের দিকে যাচ্ছিল। সন্ধ্যায় তিনি আবার সেই গ্যারেজে ফিরে গেলেন, কিন্তু এবার গাড়ি ঠিক করতে নয়, নিজের বিবেকের দায় মেটাতে। তিনি দেখলেন ইমন একটি খুঁটির আলোয় মন দিয়ে অঙ্ক করছে। আদিত্য সেখানে গিয়ে ইমনের বইয়ের ওপর একটি খাম রাখলেন। এটা টাকা নয়, দায়িত্ব। আমি শহরের সেরা স্কুলে তোমার ভর্তির কাগজপত্র এনেছি। আজ থেকে তোমার সব পড়াশোনার খরচ আমার। করিম আবার আপত্তি করতে চাইলে আদিত্য বললেন, করিম ভাই, একে দয়া ভেব না। আমি একজন ব্যবসায়ী। আমি ইমনের চোখে সেই তেজ দেখেছি যা বড় হওয়ার জন্য দরকার। এটা আমার বিনিয়োগ। বড় হয়ে তুমি আমার এই ঋণ সুদ আসলে শোধ দিও। করিমের চোখ ভিজে এলো। ইমন আদিত্যের 5 হয়ে সালাম করল। 12 বছর কেটে গেল। আজ দিল্লির বিজ্ঞান ভবনে তিল ধারণের জায়গা নেই। দেশ বিদেশের মিডিয়া সেখানে উপস্থিত ছিল। উপলক্ষ ছিল দেশের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনের লঞ্চ, যা একজন তরুণ ইঞ্জিনিয়ার পেটেন্ট করেছিলেন। স্টেজ আলোকোজ্জ্বল হল এবং 24 বছরের এক যুবক মঞ্চে এলো। এটি ছিল ইমন। তার চোখে আজও সেই গভীরতা। সে মাইক ধরে বলল, বন্ধুরা, আজ আপনারা যে ইঞ্জিনের প্রশংসা করছেন, তার জন্ম কোনো নামী ক্লাসরুমে নয়, বরং একটি ভাঙা গ্যারেজে হয়েছিল। আর সেই কারিগর আজ এখানে উপস্থিত।
ইমন সামনের সারি থেকে প্রবীণ আদিত্য রায়কে স্টেজে ডাকলেন। আদিত্য, যার চুল এখন সাদা, লাঠির সাহায্যে স্টেজে উঠলেন। ইমন সবার সামনে তার পাঁচ হল এবং একটি চেক তার হাতে দিল। স্যার, আপনার বিনিয়োগের আসল এবং 12 বছরের সুদ, আজ আপনার ঋণ শোধ হল। আদিত্য চেকটি দেখে ইমনের পকেটে ফেরত দিলেন এবং বললেন, বাবা ইমন, ঋণ তো টাকার হয়, আর তা তুমি শোধ করেছ, কিন্তু সেদিন তুমি আমাকে যে মনুষ্যত্বের পাঠ পড়িয়েছিলে তার ঋণ আমি শোধ করতে পারিনি। সেদিন তুমি না থাকলে আমি হয়তো ধনী হয়েও চিরকাল গরিবই থাকতাম। পুরো হল করতালিতে ফেটে পড়ল। স্টেজের এক কোণে হুইলচেয়ারে বসে থাকা বৃদ্ধ করিমের চোখ দিয়ে আনন্দাশ্রু বইছিল। তার দেশি বুদ্ধি আজ বিশ্ব জয় করেছে। সত্যি জীবনের গাড়ি তেল দিয়ে নয়, বিশ্বাস আর সততার জ্বালানিতে চলে।